বন্ধুরা সবাইকে স্বাগত জানাই রিফর্ম 24 এর আজকের পর্বে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিপ্লব সম্পর্কে। আমরা বলেছিলাম যে এটা একটা অহিংস এবং সহিংস বিপ্লবের আহ, যৌথ ভাবধারা, যেটাকে আমরা নাম দিয়েছিলাম অসংস বিপ্লব। তো বন্ধুরা, বিপ্লব হয়ে গেছে। এখন বিপ্লবোত্তর বিপ্লবোত্তর সবচেয়ে জরুরি কাজটা কি, আর্জেন্ট কাজটা কি? আমার মতে তিনটা সবচেয়ে জরুরি কাজ। বাট সেই কাজে যাওয়ার আগে একটু আমরা আলোচনা করে নেই যে এই বিপ্লবে কার কি ভূমিকা ছিল। মোটা দাগে যদি আমরা চিন্তা করি কার কি ভূমিকা ছিল, তিনটা প্রধান কন্ট্রিবিউটর বা স্টেক হোল্ডার যদি আমি বলি, তারা হলো ছাত্র সমাজ, দেশের আপামর জনগণ এবং সেনাবাহিনী। এই তিনটা কিন্তু মেইন স্টেক হোল্ডার। এর বাইরেও কিন্তু কম বেশি সবাই বিভিন্নভাবে এইটার স্টেক হোল্ডার তো অবশ্যই। তো আমরা যদি কম্পেয়ার করি একটা বিপ্লবকে অন্য একটা অবজেক্টের সাথে, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, সবচেয়ে সহজ হলো আগুন, ফায়ার। একটা আগুন ধরতে কি লাগে? একটা ফিউয়েল লাগে, জ্বালানি। আর কি লাগে? অক্সিজেন। আর ফাইনালি একটা স্পার্ক, একটা স্ফুলিঙ্গ। তো এই যে তিনটা উপাদান, ফিউয়েল, অক্সিজেন এবং স্পার্ক, বিপ্লবটাও তাই। এর জ্বালানি কাজ করেছে কে? বাংলাদেশের আপামর জনগণ, সর্বস্তরের জনগণ। অক্সিজেন, হাওয়া দিয়েছেন কে? বাংলাদেশের সেনাবাহিনী। তবে আরো স্পেসিফিকলি যদি বলি, তাহলে বাংলাদেশের মাঝ বরাবর এবং নিম্ন স্তর, তার একেবারে নিচে থেকে শুরু করে কর্নেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত সেনাবাহিনীর এই স্তরের যারা সদস্য, তাদেরকে আমি আরো স্পেসিফিক বলবো, যে যারা এখানকার অক্সিজেন। আর স্পার্ক, যে স্ফুলিঙ্গ, সেটা হলো ছাত্র সমাজ। তবে এই ছাত্র সমাজের বিষয়ে খুব স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে এই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজের ছাত্রদের সংখ্যাও অনেক, এবং তাদের ভূমিকাটাও ছিল অত্যন্ত জোরালো এবং সাহসিকতার সাথে তারা সেই ভূমিকাটা পালন করেছে। পাশাপাশি অবশ্যই স্টার্ট করেছে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়, বাট পাশাপাশি কিন্তু এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা ব্যাপক ভূমিকা পালন করেছে। সো তিনটা উপাদান আমাদের জন জনগণ, সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন লেভেল পর্যন্ত সদস্যরা এবং ছাত্র সমাজ। এটা অনেকটা পালের নৌকার মতো। পালের নৌকারও যেমন বাতাস লাগে, আবার একজন বৈঠা বায়, আবার একজন মাঝিও থাকে, যে আহ, নৌকার গতিবিধি হাল ধরে, নিশ্চিত করে। তো যাই হোক, আমরা বিকল্প যে বিপ্লবের যে বেসিক ভাবধারা, পার্টিসিপেটরি উপাদানগুলো আমরা জানলাম বা বুঝলাম। বাট যে বিষয়টা এখন জরুরি, খুব ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, সেটা হলো যে বিপ্লবোত্তর কাজটা কি। প্রধান কাজ যে কোনো বিপ্লবে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা সবসময় থাকে। তো এই প্রতি বিপ্লবকে প্রতিহত করা বা এ ব্যাপারে সজাগ থাকাটা এবং সুসংহত থাকাটা খুব জরুরি। কাদের? এই যে পার্টিসিপেটরি যে তিনটে উপাদান, জনগণ, সেনাবাহিনী এবং ছাত্ররা, এই তিনজন যদি সুসংহত থাকে, তাহলে কোনো প্রতি বিপ্লবী সুবিধা করতে পারবে না। এক্সাম্পল দিই, 75-এর পট পরিবর্তন যখন হয়, 75-এ কিন্তু একটা বিপ্লব ছিল। কেন? সেখানে জনমানুষ বাকশাল প্লাস নির্যাতনে অতিষ্ঠ হয়ে চেঞ্জ চাচ্ছিল, এবং সেই চেঞ্জটাকে ধারণ করেই কিন্তু পরিবর্তনটা হয়। মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে, ওয়েলকাম করে। তো সেই বিপ্লবের পর নভেম্বরের 3 তারিখে কিন্তু প্রতি বিপ্লব হয়। আবার সেই 3 তারিখের প্রতি বিপ্লব কিন্তু সাস্টেইন করে নাই। 4 দিন পর 7ই নভেম্বর
আবার তাদেরকে সরিয়ে দিয়ে কিন্তু মূল বিপ্লবের ধারা ফিরে আসে, যেটা পরবর্তীতে সাস্টেন করেছে। সো প্রতি বিপ্লব কিন্তু হয়েছে 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর যদি আমরা পর্যালোচনা করি, এখান থেকে কিন্তু আমরা সেই ভাবনাটা দেখতে পাবো। যদিও প্রতি বিপ্লবটা সাস্টেন করবে না। কেন? কারণ তার জ্বালানি নাই, সে জ্বালানিবিহীন। তার হয়তো অক্সিজেন আছে, স্পার্ক আছে, কিন্তু জ্বালানি নাই, সো এটা সাস্টেন করে না। এক্ষেত্রেও তাই আমরা দেখছি নানান রকম আহ, ধরনের প্রতি বিপ্লবের আহ, উস্কানি বা সম্ভাবনা, কিন্তু এটাকে ঠেলে ঠেলে ফেলানো যাবে না। কেন? কারণ এটার পেছনে আহ, একটা এনার্কি তৈরি করা বা এই বিপ্লবী সরকারকে একটা আম, প্রশ্নের সম্মুখীন করা বা তাদের কাজে ব্যাঘাত ঘটানো বা নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং দেশকে একটা অস্থিতিশীল দেশে পরিণত করা বা সুযোগ তৈরি করা। কার লাভ হবে? বিদেশি শক্তি যারা চায় বাংলাদেশ অস্থিতিশীল থাকুক, তাদের লাভ হবে। কিন্তু আসলে এই প্রতিবিপ্লব কখনো সাস্টেইন করে না, কিন্তু এর একটা এনার্কি তৈরি করে। তো এইটা প্রতিহত করার জন্য এই তিনটা যে আম, এই বিপ্লবের যে মূল ধারক বাহক বা স্টেক হোল্ডার, তাদের সুসংহত থাকা এবং একই অবজেক্টিভে কাজ করা, এটা একটা যেমন ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো, যারা যাদের বিরুদ্ধে এই বিপ্লবটা হয়েছে, যারা এতদিন এই নিপীড়ন, অত্যাচার, গুম খুনের সাথে জড়িত, এই এই দলের বা এই গোষ্ঠীর যে প্রধান হোতা, তাকে বিচারের আওতায় আনা। কারণ এই বিচার না হলে যেমন সাধারণ জনগণ শান্তি পাবে না, যেটা এমন ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম এটার কোনো সমাপ্তি ঘটবে না, কোনো একটা ক্লোজার আসবে না। আর যতক্ষণ না পর্যন্ত একটা ক্লোজার না আসে কোনো একটা অপরাধের, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্টেবল আসে না, সাস্টেনেবিলিটিটা তৈরি হয় না। সো এই বিপ্লবটাকে একটা সাস্টেনেবল রূপ দেওয়ার জন্যই যারা এই কুকর্মের সাথে জড়িত ছিল, তাদের যে হোতা, তাকে বিচারের আয়তায় আনতে হবে। আর এই বিচারের আয়তায় আনার সাথে সাথে যারা লোয়ার লেভেলের সমর্থকরা ছিল, বা কিন্তু তারাও কোনো না কোনো ভাবে এই হত্যা, নির্যাতন, স্পেশালি ডিউরিং এই বিপ্লবের সময় যারা পার্টিসিপেট করেছে, বিভিন্ন ধরনের আহ, নির্যাতন, হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে টপ লেভেল থেকে বিচারের আওতায় আনা, আর নিচের লেভেলে সাধারণ ক্ষমা ঘোষণা করা। কারণ এই দুটা যুগপৎ আহ, যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে খুব দ্রুতই একটা শৃঙ্খলা ফিরে আসবে। কারণ যদি সাধারণ ক্ষমা না ঘোষণা করা হয়, তাহলে সবাই একটা আতঙ্কের মধ্যে থাকবে এবং তখন একটা তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকবে। অন দি আদার হ্যান্ড, যদি কোনো বিচার না করা হয়, তাহলেও কিন্তু বিপ্লবী সমর্থক যারা ছিল বা বিপ্লব যারা করেছেন, তারা কখনোই শান্তি পাবেন না এবং এটারও কখনো ক্লোজার আসবে না। সেই জন্য এইটাকে একটা ভালো সমাধান হলো একেবারে টপ লেভেল থেকে শুরু করে এবং বিভিন্ন শাখা বা বিভিন্ন বাহিনী বা বিভিন্ন দপ্তর প্রধান যারা ছিল, যারা এর সাথে সরাসরি বা জড়িত, এই প্রধানদেরকে বিচার আওতায় আনা, আর অন্যান্য অন্যান্যদেরকে সাধারণ ক্ষমা আহ, ঘোষণা দেওয়া, যাতে তারা একটা স্বস্তিতে থাকে। আর তৃতীয় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটাকে বলে পার্জ করা, পার্জ, প্রশাসনে পার্জিংটা দরকার। অর্থাৎ গণহারে যারা এই 15 বছর বিভিন্ন প্রশাসনিক কাঠামোগুলোতে আহ, নেতৃস্থানীয় পর্যায়ে, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে যারা নীতি নির্ধারণী থেকে শুরু করে এক্সিকিউশন বিভিন্ন লেভেলে টপ যারা ছিল, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বাহিনী প্রধান, এদেরকে ইমিডিয়েটলি গণহারে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া, পার্জ করতে হবে। পার্জ না করতে পারলে এরা কলুষিত করে ফেলছে এবং কলুষিত করে ফেলবে, এবং এই কলুষতা তখন আবার বিতর্কের সৃষ্টি করবে। সো
আমরা একটা এক্সাম্পল হিসেবে যদি পার্চটা দেখি, তাহলে তুরস্কে টার্কিতে যে লাস্ট অভ্যুত্থান যখন ঘটে, তখন কিন্তু আর্দোয়ান একটা সিগনিফিক্যান্ট পার্জিং করে। সেনাবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে ইভেন স্কুল টিচার, স্কুল কলেজের শিক্ষকদের মধ্যে থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সে কিন্তু চিহ্নিত করে এবং লিস্ট করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এটা একটা এক্সাম্পল। আমি বলছি না যে এটার আমি পক্ষে বা বিপক্ষে বা অন্য কেউ এটা, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা একটা এক্সাম্পল হিসাবে আমি বলছি। এই পার্জিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবগুলো যে একসাথে করতে হবে তা না, কিন্তু করতে হবে এবং এটা দ্রুতই করতে হবে। কারণ এই পার্জিংটা না হলে যেটা হবে, কোনো কিছুই আগানো যাবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা বাহিনীতে দলীয়করণের নামে যে কলুষিত করা হয়েছে, সেই কলুষমুক্ত হওয়ার জন্য শুরু করতে হবে টপ থেকে, এবং বাছাই করে যারাই কোনো অবস্টাকল হিসেবে সামনে আসতে পারে বলে মনে হয়, এই জাতীয় লেভেল থেকে শুরু করে টপ পর্যন্ত বাধ্যতামূলকভাবে সরিয়ে দিতে হবে। এবং তারা তাই বিভিন্ন বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে কাউকেই বাদ দেওয়া যাবে না, কারণ সবগুলোতেই আমাদের একই সমস্যা আছে। তবে যেহেতু সেনাবাহিনী এই বিপ্লবের একটা অংশ, সেই জন্য সেনাবাহিনীতে এটা মনে হয় না ঢালাও ভাবে না করে সেনাবাহিনীর উচ্চ পদে, নট নিম্ন পদে, উচ্চ পদে যারা এই গত 15 বছরের দলীয়করণের সরাসরি সরাসরি ডিরেক্ট বেনিফিশিয়ারি, তাদের ক্ষেত্রে এই পার্জটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত, কিন্তু মধ্য এবং নিম্ন লেভেলে অবশ্যই হওয়া উচিত না। কিন্তু অন্যান্য বাহিনী, যেমন পুলিশ বাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীগুলো যারা সরাসরি কমপ্লিটলি কলুষিত, এই বাহিনীগুলোতে সর্বস্তরেই এই পার্জিংটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সো এগেন, তিনটা জিনিস। প্রথমে যেটা বললাম, ওই এই প্রতি বিপ্লবটাকে প্রতিহত করা। 2 নাম্বার হলো যে বিচারের টপ ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনা, আর অন্যদেরকে সাধারণ ক্ষমা আওতায় নিয়ে আসা, বা জিনিসটা ইমিডিয়েটলি করা। আর 3 নাম্বার হচ্ছে পার্জিং করা সমস্ত দপ্তর এবং বাহিনীগুলোতে। সো এই তিনটা হচ্ছে আমাদের ইমিডিয়েট কাজ। এরপরে এই ইমিডিয়েট কাজগুলো সম্পন্ন হলে আমাদের নজর রাখতে হবে তার পরবর্তী আর্জেন্ট কাজগুলো কি কি। আমার মতে 3টা আর্জেন্ট কাজ। প্রথম হলো যে জুডিশিয়ারি। কারণ আমরা যদি রুল অফ লতেই যেতে চাই, তাহলে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যারা রুল করবে, সেটা যদি আইন হয়, তাহলে সেই আইনের যারা প্রয়োগ করবে বা আইন যারা বিচার কাজ করবে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সো রুল, প্রথম হচ্ছে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা। এটা খুব একটা কঠিন না, কারণ মাঝদার আইন, মাঝদার মামলার ব্যাপারটা আমরা জানি। বিভিন্ন ষোড়শ সংশোধনীতে কি করার চেষ্টা করা হয়েছিল সেটা আমরা জানি। সো অনেকগুলো জিনিস কিন্তু আছে। একটা আলাদা কমিশন করে, নট কমিশন, সুপ্রিম জুডিশিয়াল কমিশন অলরেডি আছেই, কিন্তু আলাদা একটা সেক্রেটারিয়েট করে এবং এটার প্রশাসনিক দিকগুলোকে সেপারেট করে কমপ্লিটলি বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এটা 1 নাম্বার। পাশাপাশি পুলিশকে রিফর্ম করতে হবে, কারণ পুলিশই এই আইনকে ইমপ্লিমেন্ট করে, রাইট? আইন প্রয়োগকারী সংস্থা, এবং পুলিশ জনগণের সবচেয়ে কাছের বাহিনী। সো এইটাকে রিফর্ম করা, এই রিফর্মটা একটা বিশাল ব্যাপার। কারণ পুলিশটা এমন অবস্থা হয়েছে, এটাতে দলীয়করণের সরাসরি ইম্প্যাক্ট প্লাস বহিরাগত দেশগুলোর ইনফিল্ট্রেশনটা এমন পর্যায়ে গেছে যে এই পুলিশ বাহিনী আমাদের জন্য মোটেই কার্যকর না। তো এই পুলিশ বাহিনীকে রিফর্ম করতে গেলে এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, অনেকটা আমেরিকাতে যেভাবে পুলিশ বাহিনী আছে। এখানে কোনো সেন্ট্রাল পুলিশ নেই। পুলিশ হবে লোকাল পুলিশ, উপজেলা পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, প্রত্যেকটা আলাদা কমান্ড স্ট্রাকচার থাকবে। এখানে কোনো সেন্ট্রাল পুলিশ, সেন্ট্রাল আইজি, ডিআইজি এরকম কোনো পদ থাকবে না, থাকার দরকারও নেই। কারণ পুলিশকে জনগণের কাছে নিতে হবে, রাষ্ট্রের কাছে না। কিন্তু এই রিফর্ম করতে গেলে অনেক সময় লাগবে। ইমিডিয়েটলি যেটা করতে হবে, পুলিশে একটা পুলিশ কমিশন করে তাকে কিছু পার্জিং করে এটাকে যতটুকু সম্ভব কার্যকরী করে এটাকে
নিয়ে আসতে হবে, যাতে করে পরবর্তী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে এই পুলিশকে যেন অ্যাটলিস্ট কর্মক্ষম বা ব্যবহারযোগ্য করা যায়, এবং তারপরে পরবর্তীতে এটাকে মেজর রিফর্মে যেতে হবে। সো তাহলে প্রথমে হলো যেটা বলছিলাম, প্রথম কাজ জুডিশিয়ারি, তারপরে হচ্ছে পুলিশের রিফর্ম করা, আর লাস্টে হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন আমাদেরকে রিফর্ম করতে হবে, কারণ আমাদের কনস্টিটিউশন এখন যে পর্যায়ে আছে, ইনফ্যাক্ট 72 সালে প্রথম কনস্টিটিউশন থেকেই আমাদের নানান ধরনের সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে নাম নিয়ে সমস্যা, তারপরে এই কনস্টিটিউশনের এর ফাদার বলে কি আছে সেটা নিয়ে সমস্যা, তারপরে হচ্ছে এটা কি গণতন্ত্র না সমাজতন্ত্র সেটা নিয়ে সমস্যা। সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হচ্ছে আমাদের কনস্টিটিউশনে আমাদের দেশের নাম, এটা একটা বড় সমস্যা। কারণ গণপ্রজাতন্ত্রী বলতে সাধারণত কমিউনিস্ট কান্ট্রিদেরকে বোঝানো হয়, আর প্রজাতন্ত্র বলতে নর্মালি ক্যাপিটালিস্ট বা গণতন্ত্র আহ, দেশকে বোঝানো হয়। যেমন গণপ্রজাতন্ত্রী চীন, পিপলস রিপাবলিক অফ চীন, এটা একটা কমিউনিস্ট কান্ট্রি পলিটিক্যালি। একইভাবে পিপলস রিপাবলিক অফ কোরিয়া, এটা একটা কমিউনিস্ট কান্ট্রি। কিন্তু আপনি যখনই বলবেন গণতন্ত্র, যেমন রিপাবলিক অফ চায়না, তাইওয়ান, রিপাবলিক অফ ইন্ডিয়া হচ্ছে গণতন্ত্র। সো এই জন্য আমাদের যদি সমাজতন্ত্র না হয় বা কমিউনিজম না হয়, তাহলে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামটা ভুল। সেকেন্ড ভুলটা হচ্ছে যে আমাদের আহ, জাতীয়তার যে বিষয়টা বা নাগরিকত্বের যে বিষয়টা, এই নাগরিকত্ব এবং জাতীয়তা কথাটা আমাদেরকে একেবারে ওলট পালট ঘোলাটে হয়ে গেছে আমাদের কনস্টিটিউশনে। বিশেষ করে এই জিনিসটা ক্লিয়ার করা দরকার, কনস্টিটিউশন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, কোনো জাতিকে রিপ্রেজেন্ট করে না। সো যদি রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্রের হচ্ছে নাগরিকত্ব, আর নাগরিকত্ব হচ্ছে আমাদের বাংলাদেশি, আমরা বাংলাদেশে যারা নাগরিক সবাই নাগরিক, তত্ত্ব হচ্ছে বাংলাদেশি। এইখানে কে কোন জাতি, কে বাঙালি জাতি, কে আহ, জাতি হিসাবে সাঁওতাল, কে জাতি হিসাবে অবাঙালি, কিছুই যায় আসে না, সবাই বাংলাদেশের অংশভূত, তাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি। আর কনস্টিটিউশন হচ্ছে সেই রাষ্ট্র কিভাবে চলবে তার নীতিমালা। এইখানে জাতীয়তার কোনো প্রশ্ন আসে না। একইভাবে ধর্ম নিয়েও একই প্রশ্ন, কারণ একটা কনস্টিটিউশন যদি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, সেখানে সেই কনস্টিটিউশনে কোনো ধর্ম থাকতে পারে না। কারণ এটা ধর্ম, সবার ধর্ম থাকবে, অনেকের ধর্ম ইসলাম, যদিও মেজরিটি ইসলাম, বাট সেখানে অন্য ধর্মের বসবাসীও আছেন। সেই জন্য এইখানে একটা কনস্টিটিউশনে ধর্ম, জাতি এবং এই জাতীয় জিনিস নর্মালি কনস্টিটিউশন থাকার কথা না। এনিওয়ে সে কনস্টিটিউশন ডিফারেন্ট ডিসকাশন, এনিওয়ে আমি ওই ডিসকাশন এখন যেতে চাই না। বাট আমাদের ইমিডিয়েট করণীয়ের মধ্যে তাৎক্ষণিক অত্যন্ত জরুরি হচ্ছে যে তিনটা আগে বললাম, আর আমাদের নেক্সট করণীয়ের মধ্যে জুডিশিয়ারি, পুলিশ এবং কনস্টিটিউশন নিয়ে কাজ শুরু করা। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যায়ে রাখবো যে আহ, আমরা এখন একটা বিপ্লবোত্তর সরকার পেয়েছি, এবং এই সরকারের ইমিডিয়েট কি কাজ হওয়া উচিত আর কোন কাজ তাদের হাতে নেওয়া উচিত জরুরিভাবে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করেছি। পরবর্তী পর্যায়ে আমরা আরো অন্যান্য দিকগুলো আরো বিশদ আলোচনা করবো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অ্যাড করুন।